বাংলাদেশের যে জন্ম, এই জন্মের সাথে কিছু দিন, কিছু মুহূর্ত আপনার সরাসরি সম্পৃক্ত। যেমন ১৯৭১ সালের ৭ই মার্চ সেই কালোজয়ী ভাষণ শেখ মুজিবুর রহমান সাহেবের। ২৫শে মার্চ পাকিস্তান হানাদার বাহিনীর অপারেশন সার্চলাইট। ২৬শে মার্চ মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা। ২৫শে জানুয়ারি গণতন্ত্র হত্যা। তারপরে ৭ই নভেম্বর বাংলাদেশের বাংলাদেশটা একটা আধুনিক রাষ্ট্র তৈরির যে সিঁড়ি, সেই সিঁড়ি। তারপর ৬ই ডিসেম্বর গণতন্ত্র মুক্তি এবং আপনার ৫ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পলায়ন। এই যে দিনগুলি, এই দিনগুলি যেমন একটা একটা বার্তা দেয়, ঠিক তেমনি কিছু মানুষের উপরে এমন এমন অত্যাচার এবং টর্চার করা হয়েছে যা গা শিউরে ওঠে। আপনারা সবাই জানেন ২০০৭ সালের জানুয়ারি মাসের ১১ তারিখ, যাকে আমরা 111 এর সরকার বলে ডাকি, সেই 111 এর সময় মার্চ মাসের ৭ তারিখ, সেই ঐতিহাসিক মার্চ ৭ই মার্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন এর যে জুটি সরকার, সেই সরকার তাকে অ্যারেস্ট করে এবং তাকে প্রায় ১৮ মাস আপনার বন্দি জেলখানায় রাখে। এই ১৮ মাসে তার উপরে যে পরিমাণ অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে, যা একজন সাধারণ কয়েদির সাথেও অতুলনীয়। যেমন তাকে মেঝেতে ফেলে বুট দিয়ে আপনার পিঠে আঘাত করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে মাথা উপরে পা নিচে ঝুলিয়ে, পা উপরে মাথা নিচে ঝুলিয়ে আপনার টর্চার করা হয়েছে। তারপর তার মেরুদণ্ডের ৭ এবং ৮ নম্বর হাড় ভেঙে দেওয়া হয়েছে। এই যে আপনার অত্যাচার, এই অত্যাচার নির্যাতন নিয়ে ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর জেলখানা থেকে মুক্তি পেয়ে তিনি লন্ডনে চিকিৎসায় চলে যান। লন্ডনে তার এই চিকিৎসা শেষ করতে প্রায় ৬ বৎসর লেগেছে। তারপর আপনার ২০১৫ সালের জানুয়ারি মাসের ৭ তারিখ এই ফ্যাসিস্ট হাসিনা সরকার এর ক্যাঙ্গারু কোর্ট তারেক রহমান সাহেবের সমস্ত বক্তব্য, বিবৃতি এবং প্রতিবাদ, সেটা অনলাইন হোক, অফলাইন হোক, ইউটিউব মিডিয়া হোক অথবা নিউজ প্রিন্ট মিডিয়া হোক, সমস্ত মিডিয়াতে প্রচার বন্ধ করে দিয়েছিল। এবং সেটা ছিল প্রায় ১০ বৎসর, ৫ই আগস্টের আগ পর্যন্ত আপনার এটা বলবৎ ছিল। এই যে দেখেন, একজন রাজনৈতিক নেতার যে সময়ে তাকে আপনার লন্ডনে পাঠানো হলো, তখন তার বয়স ছিল মোরলেস ৪৩ বা ৪৪ বছর। এই ৪৪ বছরের একজন নেতাকে আপনার জোর করে বিরাজনীতিকরণের নামে দেশ থেকে দেশান্তরিত করে পাঠিয়ে দেওয়া হলো। তারপর আপনারা সবাই জানেন এই যে ১০টা বছর ২০১৪ সালের পর থেকে ২০২৪ সালের ৫ই আগস্টের পর্যন্ত, পূর্ব পর্যন্ত যে ১০টা বছর, এই ১০ বছর তিনি এই দলকে সুসংগঠিত করেছেন। বাংলাদেশের একদম তৃণমূল থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পর্যন্ত এই যে দলের সাথে যে কানেক্টিভিটি, এটা পুরোটাই উনি তৈরি করেছেন। এবং বাংলাদেশের যে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের যে সিপাহসালার, যে হ্যামিলনের বাসিওয়ালা, এই জনাব তারেক রহমানকে বলা হয়। উনি দলকে ঐক্যবদ্ধ করেছেন, বিভিন্ন দলকে একটা ছাতার বা একটা আমব্রেলার নিচে এনেছেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে। সর্বশেষ আপনার ২০০০ এই যে ১০ বছর, আর একটা ইনফরমেশন আপনাদের জানা দরকার, উনি ভার্চুয়ালি হাজার হাজার মিটিং, ৩১ দফার জন্য প্রায় কয়েকশো মিটিং, জেলা, উপজেলা, বিভাগ, ইভেন কি তৃণমূল পর্যন্ত ছড়ায় ছিটায় দিয়েছেন। এই যে এইরকম একজন নেতা যখন ২০২৫ সালের ২৫শে ডিসেম্বর বাংলাদেশে আসলো, সেই ৩০০ ফুট পুরাটাই জনগণ দ্বারা পরিপূর্ণ হয়ে গেছিল। এবং বাংলাদেশের ইতিহাসে নয়,
মনে হয় যে দক্ষিণ এশিয়ার ইতিহাসে এইরকম আপনার সংবর্ধনা খুব কম নেতাই পেয়েছেন। মাত্র ১৬ মিনিটের বক্তব্যে উনি বলেছেন যে শান্তি, প্রতিহিংসা নয়, প্রতি আপনার যোগিতা নয়, আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ব। কোনো ব্যক্তি, কোনো দল, কোনো প্রতিষ্ঠান বা রাষ্ট্রপ্রধানের নামে একটা কথাও কিন্তু উনি বলেন নাই। উনি সেইগুলো না বলে উনার উপরে যে টর্চার, উনি কোনো ধরনের বক্তব্য দিলেন না। ১৬ মিনিটের মধ্যে আপনার উনি একটা কথাই বললেন যে, "আমি এই দেশটাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে আইন, যে তরিকা, সেই অনুযায়ী ন্যায়পরায়ণতার একটা দেশ, সুশাসনের একটা দেশ এবং এই দেশটাকে আপনার দুর্নীতিমুক্ত একটা দেশ করব এবং সবাইকে নিয়ে এই দেশটাকে গঠন করব।" তারপর উনি কি করলেন? উনার জন্য বসার যে চেয়ারটা, এটা একটু ডিফারেন্ট ছিল। উনি ওই রাজকীয় চেয়ার ছেড়ে দিয়ে জনতার চেয়ারে, একটা প্লাস্টিকের চেয়ারে বসলেন। পরের দিন এই যে জনসমাবেশ স্থল, এইখানে যে পরিমাণ গার্বেজ হয়েছিল, সমস্ত গার্বেজ থ্রো আউট করে ওইখানে আবার এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর নেতৃত্বে নতুন করে গাছ লাগানো হলো। আপনাদের কাছে কি মনে হয়? উনি পরিবর্তিত হয়েই কিন্তু দেশে এসেছেন। উনি কিন্তু সেই আগের তারেক রহমান নেই। আরেকটা ইনফরমেশন আপনাকে দেই। আপনারা সবাই জানেন যে ৩০শে ডিসেম্বর আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা যান। তারপর ৩১ তারিখ উনার যে জানাজায় প্রায় ৫০ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল। সর্বস্তরের মানুষ। এবং তাদের কাছে মাত্র আপনার ১ মিনিটের একটা বার্তা ছিল যে, আপনারা যদি আমার মার দ্বারা যদি আপনারা কোনো কথায়, কোনো আচরণে, কোনো ব্যবহারে যদি অসন্তুষ্ট হয়ে থাকেন, তাকে ক্ষমা করে দিবেন। আর যদি আপনার মনে হয় যে উনার কাছে আপনারা কোনো পাওনা-দানা পেয়ে থাকেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। কোনো ঋণ থাকলে। অথচ অন্য কেউ হলে কি করত? অবশ্যই সে বলত যে এই দেশটা তার বাপে তৈরি করে গেছে। এই দেশের মুক্তিযুদ্ধ তার বাপে করেছে। তার মা এই কাজ করেছে, সেইটা করেছে। আর উনি বেগম খালেদা জিয়ার এই যে ইমার্জিং টাইগারের যে প্রতীক, বাংলাদেশটাকে যে ইমার্জিং টাইগার বলা হয়, নারী শিক্ষার যে অগ্রদূত, গণতন্ত্রের যে আপনার লড়াকু সৈনিক, কিছুই বলেন না। কারণ মানুষ জানে যে এই দলটা জনগণের সবচেয়ে প্রিয় একটা দল। তাহলে ওইখানেও দেখেন উনি কিন্তু উনার মেসেজ ক্লিয়ার করেছেন যে, "আমি অতি কথনে বিশ্বাস নাই।" সর্বশেষ যে বিষয়টা আপনারা দেখেছেন যে খালেদা জিয়ার আপনার যে সুখ বইয়ে আপনার তারেক রহমানের সে যে রাজনৈতিক কার্যালয়, সেইখানে সর্বস্তরের নেতাকর্মীরা, বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন আলেম ওলামারা কিন্তু যাচ্ছেন। গিয়ে সুখ বার্তায় সিগনেচার করছেন আর বলছেন যে, "আমরা আপনার সাথে এই দেশটা পুনর্গঠনে কাজ করতে চাই।" আগে যেভাবে করেছে এখনো করতে চায়। এবং উনি কিন্তু এই যে আপনার ব্যবসায়ী বলেন, পেশাজীবী বলেন বা বিভিন্ন রাজনৈতিক সংগঠন বলেন, সবার সাথেই কথা বলছেন। তাদের মতামত নিচ্ছেন। উনি উনার মার মতো। উনার মা যেমন, উনার সবচেয়ে বড় যে বিউটিটা ছিল যে উনি কথা বলতেন কম, শুনতেন বেশি। জনাব তারেক রহমান সাহেব ঠিক ওই গুণটাই পেয়েছেন। সেটা কি? যে উনি সবার কথাই শুনছেন। আর বলছেন একটা কথাই যে, "আমি আপনাদের সবাইকে নিয়ে এই দেশটা গড়তে চাই।" আরেকটা জিনিস দেখেন, এই দেশে আপনার যে কদম বুসি, পায়ে ধরে আপনার যে আ যে রেওয়াজ, রাজনৈতিক নেতাদের যে রেওয়াজ, এটা কিন্তু আ ওবায়দুল কাদের সাহেব, উনি যখন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের আপনার মন্ত্রী হন, শেখ হাসিনা যখন বাইরে থেকে আসে তখন এয়ারপোর্টে উনি উনার পা ধরে কদম বুসি করেছিলেন। এরপরের থেকে গত ১৫ বছরে বাংলাদেশে এই পা ধরার যে সংস্কৃতি, এটা কিন্তু বলবৎ ছিল। কৃষক দলের সাধারণ সম্পাদক সহ আরেকজন তারেক রহমানের আপনার রাজনৈতিক কার্যালয়ে গিয়ে যখন উনার পা ধরে কদমবুসি করতে চাইলেন, অতি আবেগে উনি কিন্তু উনাদেরকে সরিয়ে দিয়েছেন এবং বলেছেন, "আমি এটা পছন্দ করছি না।" তার মানে কি? আপনারা সবাই জানেন যে রাজনীতিবিদ আপনার তার আ ক্ষমতার যে সর্বোচ্চ তার কাছে পা ধরতে পারে, তাহলে কি ওই দেশে
সবাই পা ধরবে। আল্টিমেটলি গণতন্ত্র মানে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, দেশটাকে পুনর্গঠন করার জন্য বা দেশের যে জনকল্যাণের জন্য আসলে উনি কেউ কিছু করতে পারবে না। আপনারা সবাই জানেন যে আপনার জনাব তারেক রহমান সাহেব এই আ রাষ্ট্র গড়ার জন্য উনি ৭ টা বেসিক জিনিসকে হাতে নিয়েছেন। যেগুলি আপনার গত ৫৫ বছর যাবৎ আমাদের আমাদের মনের কষ্ট। যে আমরা আসলে এই দেশটাকে ওইভাবে দেখতে পারি না। যেমন আমাদের শিক্ষা খাত। সর্বনিম্ন আপনার আ আ বরাদ্দ এখানে। যেখানে নেপাল, উগান্ডা, রুয়ান্ডা, পাকিস্তান, ভারত আপনার তাদের আপনার জিডিপির প্রায় 5% এর উপরে আপনার শিক্ষা খাতে বরাদ্দ দেয়। সেখানে আমাদের বরাদ্দ হলো মাত্র আপনার 2% এর নিচে। এবং এই ব্যাপারে কেউই আপনার কোন ধরনের সেইখানে তারেক রহমান সাহেব বলছেন যে উনি শিক্ষা খাতে সমস্ত বিনিয়োগ 5% এর উপরে করবেন। স্বাস্থ্য খাত আপনারা জানেন করোনার সময় আমাদের স্বাস্থ্য খাতের কি অবস্থা, কি বেহাল দশা অবস্থা হয়েছিল। কৃষি এবং খাদ্য নিরাপত্তা। এই যে জলবায়ুর পরিবর্তন এবং আমার অন্যান্য সমস্যার ফলে আমাদের কৃষি এবং খাদ্য নিরাপত্তার ব্যাপক আপনার চেঞ্জ এসেছে। কর্মসংস্থানের অবস্থা খুবই খারাপ। কাজেই যুব এবং কর্মসংস্থানের জন্য, জ্বালানি এবং বিদ্যুতের জন্য, সামাজিক নিরাপত্তাটা বিশেষ করে আপনার ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, তারপরে বেকার ভাতা এই সমস্ত আপনার সামাজিক নিরাপত্তা বলা হয় এবং নারী এবং শিশুদের জন্য উনি বিভিন্ন ধরনের কর্মসূচি উনি নিয়ে এসেছেন। তো এই যে আপনি যদি চিন্তা করেন যে একটা দেশের গণতন্ত্র, এই দেশের আ আপনার স্বাধীন গণমাধ্যম, এই দেশের আইন যেটাকে আমরা সুশাসন বলছি, দুর্নীতিমুক্ত একটা দেশ এবং এই দেশের যে আপনার যারা আপনার উপযোগী তাদেরকে আপনার বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে এই দেশের আপনার আ উন্নয়নে এড করা হবে। সেটাই চাচ্ছেন তারেক রহমান। কাজেই আমার কাছে মনে হচ্ছে যে ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর যে তারেক রহমান বাংলাদেশ থেকে লন্ডনে আপনার আ আ আপনার চিকিৎসার জন্য চলে যায়, ১৭ বছর পরে উনি পুরোটাই পরিবর্তন হয়ে গেছেন। কাজেই বিএনপির যে সমস্ত নেতাকর্মী তারা যদি পরিবর্তিত না হয়, পরিবর্তন যদি না হয়, তারা যদি হুন্ডা, গুন্ডা এবং এই যে স্লোগান নির্ভর যে তারেক রহমান এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। উনি কিন্তু এগুলো পছন্দ করছেন না। কাজেই স্লোগান নির্ভর রাজনীতি, হুন্ডা, গুন্ডা এবং এই যে আপনার পোস্টারিং যে রাজনীতি উনি কিন্তু অলরেডি আ আ আপনার যে আমাদের উনার যে পার্টি অফিস এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে পোস্টার, সমস্ত পোস্টার নামানোর জন্য কিন্তু উনি বলে দিয়েছেন। কারণ এই বাংলাদেশে চাঁদাবাজির যে মূল কেন্দ্রটা সেটা হলো পোস্টার। কারণ একজন নেতা তার ছবিটা পোস্টারে টাঙিয়ে সেইখানে তাদের বড়, বড় নেতাদের ছবি টাঙিয়ে দিয়ে আজান দেয় যে আমি এই এলাকার মাস্তান, আমি এই এলাকার ঠিকাদার। কাজেই এই পোস্টার নির্ভর রাজনীতি, আপনার সংস্কৃতি এবং স্লোগান নির্ভর সংস্কৃতি, তারপরে তেলবাজি নির্ভর সংস্কৃতি এইগুলি রাজনীতি থেকে পরিহার করে মেধাবী এবং যারা আপনার প্রজ্ঞান তাদেরকে রাজনীতি করার জন্য তারেক রহমানের উদাত্ত আহ্বান রয়ে গেছে। কাজে আপনারা বুঝার চেষ্টা করেন যে উনি সেই আগের তারেক রহমান নেই। এতক্ষণ আপনারা আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।